ওয়েলকাম, সকলকে স্বাগত জানাই উড়ান পাঠশালায়। তো উড়ান পাঠশালার পক্ষ থেকে তোমরা যেরকম দেখছো আমাদের ক্লাসেসের ক্ষেত্রে WBSSC গ্রুপ সিডি, যেখানে আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রায় 14খানা সেট আমরা আপলোড করে দিয়েছি। আজকের আমাদের প্রায় 15 নম্বর সেট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলি, আমরা এতক্ষণ পুরনো সিলেবাস অনুযায়ী পড়ছিলাম, যেখানে 15টা জিকে, 15টা কারেন্ট অ্যাফেয়ার্স, দ্যাট ইজ 30 মার্কস। আর তোমরা রিসেন্টলি দেখেছো নতুন সিলেবাস দিয়েছে। নতুন সিলেবাসে যেখানে জেনারেল অ্যাওয়ারনেসে 20 মার্কস দিচ্ছে, 20টা কোশ্চেন, এবং সিলেবাসে নতুন কিছু জিনিসও ইনক্লুড হয়েছে। সেগুলো কি হয়েছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তার উপর বেস করে আমরা একটা 20 মার্কস, যেরকম জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস থাকে, একটা 20 মার্কসের কোয়েশ্চেন সেট আমরা এনেছি, যেগুলো আমাদের আজকের আলোচনার বিষয়। এবং এখানে যে যে সেকশনগুলো বলে দিয়েছে, এনভায়রনমেন্ট থেকে শুরু করে বেসিক নলেজ অফ কম্পিউটার, এনইপি, সেখান থেকে এগুলো বলেছে, ইন্ডিয়ান হিস্ট্রি, কনস্টিটিউশন, সেগুলো আমরা আলোচনা করব প্র্যাকটিস সেটের মাধ্যমে এমসিকিউ ফরম্যাটে। তো আজকের আমাদের আলোচনার প্রথম কোশ্চেন, দ্যাট ইজ ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত। বলছি ওপেক এর সদর দপ্তর কোথায় লোকেটেড। দেখো, ওপেক কথার অর্থ ফার্স্টে আমরা একটু দেখে নিই। ওপেক বলতে বোঝাচ্ছে দ্যাট ইজ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম exporting countries, organization of petroleum exporting countries, ওপেক। এই ওপেক যখন প্রতিষ্ঠা হয়েছিল, কোথায় হয়েছিল? 1960 সালে। ওপেক যখন প্রতিষ্ঠা হয়েছিল ইরাকের একটা শহর বাগদাদ, ঠিক আছে? তাহলে প্রতিষ্ঠা হয়েছিল দ্যাট ইজ ইন ইরাক। ইরাকের কোথায়? বাগদাদ শহরে প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, তখন 1960 সালে ওপেকের হেডকোয়ার্টার কি ছিল? তখন 1960 সালে ওপেকের হেডকোয়ার্টার ছিল হচ্ছে জেনেভা। এতটুকু আমরা বুঝলাম। এবার কোশ্চেন বলেছে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত। অ্যান্সার কি হবে? 1960 সাল থেকে 1965 সাল অবধি জেনেভায় হেডকোয়ার্টার ছিল, 60 থেকে 65। আর 1965 পরবর্তীকালে ওপেকের হেডকোয়ার্টার তৈরি করা হয় ভিয়েনাকে, দ্যাট ইজ ইন সুইজারল্যান্ড। ওকে, তাহলে ওপেকের হেডকোয়ার্টার আমরা পেয়ে গেলাম ভিয়েনা। ভিয়েনা কবে থেকে? 1965 থেকে টিল নাও ওপেকের হেডকোয়ার্টার কোথায় বর্তমান সময় অবধি? ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনা। তাহলে বর্তমানে ভিয়েনা। আর প্রতিষ্ঠাকালীন সময় 60 সালে ওপেকের হেডকোয়ার্টার ছিল দ্যাট ইজ জেনেভা। কত সময় পর্যন্ত? 60 থেকে 65 পর্যন্ত। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন্সে আমরা যাব। ভদ্রা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? দেখো, টাইগার রিজার্ভ বলছে কোথায় অবস্থিত। দেখো, আমরা যদি এই কোশ্চেন্সের বেসিসে বলি ভদ্রা টাইগার রিজার্ভ, আমরা একটা কথা বলি না, তুঙ্গভদ্রা, কৃষ্ণার একটা উপনদীর নাম। ওই ভদ্রা নদীর তীরে বা ভদ্রা নদীর সারাউন্ডিং অঞ্চলে একটা বিস্তীর্ণ জঙ্গল, সেইখানটায় টাইগার রিজার্ভ তৈরি হয়েছে, যেটাকে বলা হয় ভদ্রা টাইগার রিজার্ভ, দ্যাট ইজ ইন কর্ণাটকা। এবার এই ভদ্রা টাইগার রিজার্ভ কর্ণাটকের দুটো জেলাতে রয়েছে। কি কি দুটো জেলা আমরা যদি বলি? একটা হচ্ছে কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্ট, শিমোগা জেলা। আর একটা হচ্ছে আমাদের চিকামাংলুর ডিস্ট্রিক্ট। এই দুটো ডিস্ট্রিক্টে রয়েছে। যদি এই দুটো ডিস্ট্রিক্টের কথা বলি, এই দুটো ডিস্ট্রিক্ট কোন দিক থেকে ফেমাস? দেখো, শিমোগা জেলার যদি কথা বলি, শিমোগা জেলা এইখানে ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জলপ্রপাত, যেটা যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 255 মিটার, যেটা কর্ণাটকে মহাত্মা গান্ধী ওয়াটারফলস নামেও পরিচিত, শরাবতী নদীর ওপর যেটা রয়েছে। সেই যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাতটা কিন্তু শিমোগা ডিস্ট্রিক্ট বা শিমোগা জেলাতে রয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে চিকামাংলুর ডিস্ট্রিক্ট। চিকামাংলুর কি জন্য ফেমাস? কফি রিসার্চ ইনস্টিটিউট, ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? চিকামাংলুর। এই দুটো পয়েন্ট মাথায় রাখো, এটা আমরা ডিটেল এক্সপ্লানেশনটা বললাম। আর দুটো জেলার কথা আমাদের শুধু খেয়াল রাখতে হবে। ওকে, এবার ভদ্রা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? কর্ণাটক। এবার কখনো যদি কোশ্চেন্স আসে ভারতে যে টাইগার রিজার্ভ অ্যাক্ট কত সাল? টাইগার রিজার্ভ অ্যাক্ট আমরা বলতে পারবো 1972-73। টাইগার রিজার্ভ অ্যাক্ট 1972-73।
আর ভারতের যদি বলে প্রথম টাইগার রিজার্ভ কোনটা, জিম করবেট ন্যাশনাল পার্ক। কোথায়? উত্তরাখণ্ড। জিম করবেট ন্যাশনাল প্রথম কত সালে টাইগার রিজার্ভের তকমা পেয়েছে? 1973 সালেই পেয়েছে। দ্যাট ইজ ভারতের যদি ফার্স্ট বলি, ফার্স্ট কি টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভের কথা যদি বলি তাহলে হচ্ছে আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন্সে যাব। কোশ্চেন নাম্বার 3, আদর্শ পানীয় জলে কোলিফর্ম কাউন্টের মান কত? দেখো কোলিফর্ম কি, কোলিফর্ম জলের মধ্যে একটা সলিউবেল এলিমেন্ট থাকে যেটা জলে থাকা একদমই উচিত নয়, প্রচুর ক্ষতিকারক। এবার ক্ষতিকারক কি, কোলিফর্ম যদি জলে থাকে, পানীয় জলের মধ্যে থাকে, সেটা কোলিফর্ম খুব একটা ক্ষতি করে না, কিন্তু প্রবলেমটা কোথায়, কোলিফর্ম থাকলে জলবাহিত যে ব্যাকটেরিয়া গুলো বা জলবাহিত যে রোগ, টাইফয়েড, কলেরা, ইকোলাই, এগুলো ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। কেন? কোলিফর্ম কি করছে, এক ধরনের বাহকের মতো কাজ করছে, রোগগুলোকে বহন করে নেয়। কোন জাতীয় রোগ? জলবাহিত রোগগুলোকে ইজিলি ও ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে কনজিউম করে নেয়, ধরে নেয়। এই জন্য জলের মধ্যে কোলিফর্ম বা বিশেষ করে পানীয় জলের মধ্যে কোলিফর্ম বিন্দুমাত্র থাকা উচিত না। অর্থাৎ কত থাকবে? 0। আমি বলছি থাকা উচিত না। এবার এই যে কোলিফর্মের কথা আমরা এখানে বলছি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কোলিফর্ম জলে কি থাকে না, সামান্য পরিমাণে থাকে, একদম 0 সাধারণত হয় না, সামান্য পরিমাণে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, অগ্নি পরীক্ষা কে লিখেছেন? দেখো অগ্নি পরীক্ষা যদি লেখা এখানে বলে, এখানে অগ্নি পরীক্ষা পার্টিকুলার কোন একটা ব্যক্তি লেখেনি, আমরা অপশনে ঢুকবো, কোন একটা ব্যক্তি লেখেনি। অগ্নি পরীক্ষা তৈরি হয়েছে দ্যাট ইজ রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা নিয়ে, রামায়ণের সীতার অগ্নি পরীক্ষা নিয়ে এই অগ্নি পরীক্ষা তৈরি হয়েছে, যেটা লেখার পিছনে বেদব্যাস আর তুলসীদাস দুজনেরই ভূমিকা ছিল। কিন্তু আমাকে তো এখানে একজনের অ্যান্সার করতে হবে, লেখার জন্য যে যার নাম বহুল প্রচলিত সে হচ্ছে কি তুলসীদাস, দ্যাট ইজ তুলসীদাসের কথা, এটা মাথায় রাখবো। তাহলে অগ্নি পরীক্ষা লিখেছে কি তুলসীদাস। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, যদি বাংলায় একটা লেখিকা রয়েছেন তার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী, খুবই পপুলার একজন লেখিকা আশাপূর্ণা দেবী, উনিও কিন্তু এই অগ্নি পরীক্ষা নামক একটা গ্রন্থ কিন্তু লিখেছে উনিও। এবার আশাপূর্ণা দেবী থাকলে আমরা অন্যভাবে ভাবতাম, অপশনে নেই তো, কিছু করার নেই। এবং আশাপূর্ণা দেবীর এই অগ্নি পরীক্ষার উপর বেস করে 1954 সালে একটা বাংলা সিনেমা তৈরি হয়েছিল ওর উপর বেস করে, দেবদত্তা, ওর উপর বেস করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেখো গরম পানি অভয়ারণ্য যদি বলি দ্যাট ইজ ডিফু, আসাম। এই গরম পানি অভয়ারণ্য ডিফু আসামের ডিফু অঞ্চলে অবস্থিত। যদি বলে পার্টিকুলার কোন জেলায়, আমরা বলতে পারি এই জেলাটার নাম হচ্ছে কার্বি অ্যাংলং, কার্বি অ্যাংলং জেলায় তৈরি হয়েছে, কার্বি অ্যাংলং জেলায় রয়েছে। ওকে, আর গরম পানি অভয়ারণ্য। নেক্সট, তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল? দেখো তাজমহল তৈরি করতে, তাজমহলের ভিত্তি মানে ফাউন্ডেশন, পিলার, মাটির তলার অনেকটা ইনস্ক্রাইব আছে ওটা, তো সেইটা প্লাস সমাধিস্থল মানে শাহজাহানের স্ত্রী তার সমাধিস্থল, যে বেগম বানু বেগম, যে তার সমাধিস্থল তৈরি করা, এবং সেখানে আউটার স্ট্রাকচারটা তৈরি করতে সময় লেগেছিল 12 বছর। ওকে, আর ওটার সঙ্গে ওপরের যে স্মৃতিসৌধটা যেটা আমরা খালি চোখে দেখি, যে টম্বের মতো গম্বুজের মতো চারদিকে এলাকা যেটা একদম যমুনা নদীর পাশে, সেইটা তৈরি করতে লেগেছিল 10 বছর। তাহলে 12 আর 10-এ 22 বছর। তাজমহল তৈরি করতে সময় লেগেছিল 22 বছর। আর এই তৈরি করার পিছনে যিনি প্রধান আর্কিটেক্ট ছিলেন, যিনি প্রধান এখানকার কারিগর ছিলেন, তার নাম হচ্ছে বেবাদল খাঁ। এবার বলা হয় তাজমহল যারা তৈরি করেছিল তাদের নাকি তৈরি করার পর হাত কেটে দিয়েছিল। তাজমহল তৈরি করতে প্রায় 20 থেকে 25 হাজার তখনকার দিনে শ্রমিক লেগেছিল। তা 20-25 হাজার শ্রমিকের হাত কেটে দিয়েছে তা কিন্তু নয়। তার রিজনটা হচ্ছে সকলের এই হাত কেটে দেয়নি কিন্তু। তাজমহল তৈরি করে, যদি এটা একটা মানে অনেকেই বলে এটা বাস্তব ঘটনা নয়, এটা একটা মিথ্যে ঘটনা, তবুও এর বেসিসে কিছু জানা গেছে যারা প্রধান কারিগর ছিল, প্রধান নকশাকার ছিল,
তাদের করা হয়েছে। এই এরকম না যে সকলের হাত কেটে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 7, গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? দেখো, গম উৎপাদনে ফার্স্ট হচ্ছে ইউপি, সেকেন্ড হচ্ছে এমপি, আর থার্ডে যদি আমরা বলি ইউপি, এমপি, আর থার্ডে হচ্ছে আমাদের পাঞ্জাব। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের উত্তরপ্রদেশ। কিন্তু এখানে একটা বিষয় আছে বোঝার, যদি বলে হেক্টর প্রতি গম উৎপাদনের প্রথম কে, হেক্টর পিছু গম উৎপাদনের প্রথম কে, তাহলে আমরা বলবো কি পাঞ্জাব। পাঞ্জাব কি হেক্টর প্রতি প্রথম, হেক্টর প্রতি, হেক্টর প্রতি যদি আমরা বলি তাহলে কে প্রথম? পাঞ্জাব। আর গম উৎপাদনের প্রথম কে? দ্যাট ইজ ইউপি। নেক্সট, ভারতের প্রায় 32% ধান ইউপিতে উৎপাদন হয়। 32%, দ্যাট ইজ আমাদের বলছি এখানে 32% গম, ধান বলছি আমি গম। আর এমপি হচ্ছে 16%, প্রায় অর্ধেক। বুঝতে পারছো? মানে ভারতের দুটো স্টেট মিলে টোটাল গম উৎপাদনের 50% উৎপাদন করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতে সর্বপ্রথম মে দিবস পালন করা হয় কবে? দেখো, ভারতে সর্বপ্রথম মে দিবস যে পালন করা হয়, এটা হচ্ছে যারা পালন করেছিল তারা হচ্ছে কিষান লেবার অ্যাসোসিয়েশন, কিষান লেবার অ্যাসোসিয়েশন। এরা পালন করেছিল কবে? 1923 সালের 1 মে, দ্যাট ইজ 1 মে পালন করেছিল। ওকে, সেটা কোথায় করেছিল? দ্যাট ইজ ইন চেন্নাই। ওকে, তাহলে চেন্নাইটা অ্যান্সার হয়ে গেল আমাদের। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, দক্ষিণ পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোনটি? দক্ষিণ পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর যদি বলি মানে হেডকোয়ার্টার, দ্যাট ইজ হুবলি। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হুবলি। এই হুবলি কি করছে? হুবলি দুটো জায়গাকে কানেক্ট করছে। দুটো জায়গা কি কি? একটা হচ্ছে বেঙ্গালুরু, আর একটা হচ্ছে মাইসোর বা মহীশূর। এই দুটো জায়গাকে কি কানেক্ট করছে? হুবলি কানেক্ট করছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দ্যাট ইজ মানস ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে আসামে। এই মানস ন্যাশনাল পার্ক 360 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে লোকেটেড, 360। এটা প্রতিষ্ঠা হয়েছিল, ন্যাশনাল পার্কটা প্রতিষ্ঠা হয়েছিল, মানস টাইগার রিজার্ভ হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা আমরা বলতে পারবো 1928 1 অক্টোবর। বাট এটাকে ব্যাঘ্র প্রকল্পের তকমার আওতায় আনা হয়েছে যে বছর ব্যাঘ্র প্রকল্প অ্যাক্ট পাস হয় সে বছরই, দ্যাট ইজ 1973, 1973। ঠিক আছে, তাহলে মানুষকে টাইগার রিজার্ভ প্রজেক্টের তকমা কবে দেওয়া হয়েছে? 1973। যেরকম কোশ্চেন করবে এই রিলেটেড সেরকম অ্যান্সার আমরা দেবো। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ফেডারেলের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা পলিটিক্যাল কোশ্চেন। ফেডারেল মানে যুক্তরাষ্ট্রের ধারণা। ফেডারেল কথার অর্থ কি? দেখো, ফেডারেল কথার অর্থ হচ্ছে যে দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বা কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। আমরা দেখি বেশ কিছু ক্ষমতা কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, বেশ কিছু ক্ষমতা রাজ্য সরকারের অধীনে রয়েছে। তো এই যে কনসেপ্টটা যে কোনটা কার হাতে কতটা থাকবে, এই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বা ক্ষমতার বন্টনটা আমাদের ফেডারাল কনসেপ্টের ধারণা, যেটা নেওয়া হয়েছে কানাডা থেকে। মানে আমরা বলতে পারি দ্য কনসেপ্ট অফ ফেডারাল অর ফেডারালিজম হ্যাজ বিন বরড ফ্রম ক্যানাডা। কিন্তু মাথায় রাখবে ইন্ডিয়া পুরোপুরি কিন্তু ফেডারেল নয়, ইন্ডিয়া হচ্ছে কোয়াসি ফেডারেল। ইন্ডিয়া হচ্ছে কি? কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেল মানে হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝা হচ্ছে? আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে পুরোপুরি নয়। কখনো যদি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লাগে, দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় সরকার যেটাকে বলছে সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। কেন? রাজ্য সরকার শুধুমাত্র দেশের ক্ষেত্রে একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করছে, কেন্দ্রীয় সরকার পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে। তো আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 12, কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক কি? দ্যাট ইজ আমরা বলতে পারি জুল। এসআই একক হচ্ছে আমাদের জুল। নেক্সট 13, ভারতবর্ষের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? দেখো, ভারতবর্ষের ব্যস্ততম রেল স্টেশন দুটো, হাওড়া একটা, শিয়ালদা একটা। কিসের ভিত্তিতে? বলছে প্যাসেঞ্জার সংখ্যার ভিত্তিতে। প্যাসেঞ্জার বললে হয়ে যাবে শিয়ালদা। যদি নাম্বার অফ ট্রেনস বলে তাহলে হয়ে যাবে দ্যাট ইজ হাওড়া। হাওড়া থেকে প্রতিদিন প্রায় 600 ট্রেন ছাড়ে, মানে আপস অ্যান্ড ডাউন, ইন হচ্ছে
আর আউট হচ্ছে, ঢুকছে এবং বেরোচ্ছে ট্রেন। তাহলে লোকাল, প্যাসেঞ্জার, সুপারফাস্ট, ফাস্ট, এক্সপ্রেস সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি প্যাসেঞ্জারের সংখ্যার ভিত্তিতে, তাহলে শিয়ালদা। হাওড়া কখন হবে? হাওড়া হচ্ছে নাম্বার অফ ট্রেনস। আর কি বললাম, প্রতিদিন ট্রেনের সংখ্যা কত? এটা হচ্ছে 600। ওকে, নেক্সট 14। পশ্চিমবঙ্গের টোটো পাড়ায় বসবাস করে, টোটো পাড়ায় বসবাস করে পৃথিবীর অন্যতম বিরল জনগোষ্ঠীর মানুষ টোটোরা। এই টোটো পাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো, টোটো পাড়া হচ্ছে ভারত আর ভুটান সীমান্তে অবস্থিত। ভারত আর ভুটান সীমান্ত কোথায়? আলিপুরদুয়ারে লোকেটেড। ভারত আর ভুটান সীমান্তে। এর এক ধরনের অ্যানশিয়েন্ট ট্রাইবাল, মানে অনেক প্রাচীনকাল থেকে এরা উপজাতি হিসেবে এই অঞ্চলে রয়েছে। সেটা হচ্ছে কোথায় লোকেটেড? আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গের কিন্তু। ওকে, এইবার এই টোটোর সঙ্গে একটা সিমিলার যদি বলি, টোডা, এটা পরীক্ষায় আসে। টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি। গুলিয়ে ফেলুন এটার সঙ্গে, টোটো আর টোডা। টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি। নীলগিরি কোথায়? দ্যাট ইজ ইন তামিলনাড়ু। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। ভুটানের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ভুটান নিচের কোনটিকে বলা হচ্ছে? দেখো, ভুটানের প্রবেশদ্বার অ্যাকচুয়াল জেলা বললে আমরা বলবো আলিপুর দুয়ার, মানে আলিপুর দুয়ার্স। দুয়ার্স মানে দ্বার বা দরজা বা প্রবেশদ্বার। এখানে ভুটানের প্রবেশদ্বার যেখানে, সেখানে হচ্ছে বক্সা হিলি রিজন বা বক্সা ফরেস্ট রয়েছে। এই বক্সা ফরেস্টে এখানে রয়েছে বক্সা দুয়ার দুর্গ বা ফোর্ট। প্রাচীনকাল থেকে এই দুর্গটা খুবই ভ্যালুয়েবল, এবং এইখান থেকে ভুটানের সঙ্গে একাধিক রুটে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা হতো, এবং ভুটান হয়ে তিব্বতেও ব্যবসা বাণিজ্য হতো। অ্যান্সার হচ্ছে আমাদের বক্সা দুয়ার দুর্গ বা বক্সা দুয়ার ফোর্ট। কোশ্চেন নাম্বার 16। WCO, that is World Customs Organization. ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? দ্যাট ইজ, সদর দপ্তর মানে হেডকোয়ার্টার। তাহলে কোথায় লোকেটেড? এটা হচ্ছে আমাদের, দ্যাট ইজ বেলজিয়াম। বেলজিয়ামের কোথায়? বেলজিয়ামের জায়গাটার নাম হচ্ছে ব্রাসেলস। বেলজিয়ামের ব্রাসেলস। নেক্সট কোশ্চেন নাম্বার 17। পান্না টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? দেখো, পান্না টাইগার রিজার্ভ অ্যাকচুয়ালি লোকেটেড হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। বিন্ধ্য পর্বতমালার দক্ষিণ ঢালে। আর বিন্ধ্য পর্বতমালা বা পান্না কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। এবং এই পান্না টাইগার রিজার্ভ যেখানে রয়েছে, এরই আশেপাশের অঞ্চলে একটা জিনিস দেখতে পাওয়া যায়, পান্না মাইন বা পান্না খনি, যেখানে ভারতের একমাত্র ডায়মন্ড মাইন, যেখানে অল্প বিস্তর পরিমাণে ডায়মন্ড পাওয়া যায়। ভারতের একটাই মাইন কিন্তু। ওকে, তাহলে মধ্যপ্রদেশের ক্ষেত্রে আমরা কি বলবো? পান্না টাইগার রিজার্ভ। পান্না টাইগার রিজার্ভ কত সালে তকমা পেয়েছে? ওই সেম 1973 তকমাটা পেয়েছে। ওকে, নেক্সট 18। কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নাম্বার ইউজ করা হয়ে থাকে? MACH, ম্যাক। দেখো, ম্যাক যখন কোনো জিনিস খুব দ্রুত গতিতে যায় তখন থেকে ম্যাক বোঝায়। দ্রুত গতি বোঝায় যুদ্ধ বিমানগুলো, দ্যাট ইজ আমরা বলতে পারি এয়ারক্রাফট গুলো, যুদ্ধ বিমানগুলো, ঠিক আছে। যখন দ্রুত গতিতে যাচ্ছে তখন ম্যাক বলা হয়। ম্যাকের ক্ষেত্রে তিনটে জিনিস আমরা বলি। যদি ম্যাক লেস দ্যান 1 হয়, একের কম হয়, তাকে বলা হয় সাবসনিক। যদি ম্যাক 1 থেকে 5-এর মধ্যে হয়, তাকে বলা হয় সুপারসনিক। আমরা মাঝে মধ্যে শুনি সুপারসনিক মিসাইল, সুপারসনিক ফাইটার ক্রাফট, সুপারসনিক প্লেন। আর যদি ম্যাকের ভ্যালু গ্রেটার দ্যান 5, মানে ভয়ঙ্কর, ঠিক আছে, একে বলা হয় হাইপারসনিক। মানে শব্দের থেকে কত দ্রুত গতিতে যেতে পারে, ওকে, কত গুণ দ্রুত গতিতে যেতে পারে সেটা এখানে বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 19। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায়? সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডেফিনেটলি কলকাতা। কলকাতার কোথায়? কলকাতার যদি বলি, কলকাতার একদম প্রাণ কেন্দ্রে, দ্যাট ইজ আমাদের রবীন্দ্র সদন চত্বরে লোকেটেড। এবং এই কলকাতার যদি বলে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, আমরা বলবো 1996 সালে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 20। নিচের কোনটির মধ্যে সোডিয়াম সংরক্ষণ করে রাখা হয়? দেখো, সোডিয়াম কখনো জল আর অক্সিজেনকে পছন্দ করে না। জল আর অক্সিজেনের মধ্যে সংস্পর্শ এলে কি হবে? সঙ্গে সঙ্গে রিয়াকশন চালু হয়ে যাবে। তাহলে সোডিয়াম কি করছে? সোডিয়ামকে জলের মধ্যে কখনো রাখা যাবে না। পেট্রোল ডিজেলের মধ্যে রাখা সম্ভব, কিন্তু পেট্রোল ডিজেলের মধ্যে হাইড্রোকার্বন তো অল্প পরিমাণে থাকে,
কিন্তু সব থেকে ইজিতে যে বর্তমানে যেটা সব থেকে বেশি রাখা হচ্ছে সেটা হচ্ছে কি কেরোসিন। কেন? কেরোসিনের মধ্যে কি থাকছে? হাইড্রোকার্বন থাকছে, এবং এই হাইড্রোকার্বন থাকার জন্য, যদিও হাইড্রোকার্বন অল্প বিস্তর পরিমাণে পেট্রোল ডিজেলও রয়েছে, কিন্তু তাতে রাখা হয় না। তার থেকেও বেশি সেফ দ্যাট ইজ কেরোসিন। এখানের মধ্যে বিন্দুমাত্র জল পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। জল অক্সিজেন না পেলে রিয়াকশন হয় না। আর যখনই জল অক্সিজেন পেয়ে যাবে, জলের মধ্যে তো জলের মধ্যে কি অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, H2O তো, হাইড্রোজেন বা অক্সিজেনের রিয়াকশন পেলেই সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? রিয়াকশন শুরু হয়ে যাবে। এই জন্য কেরোসিনকে সাধারণত হাইড্রোকার্বন জনিত কারণ হওয়ার জন্য, কেরোসিনের মধ্যে থাকার জন্য হাইড্রোকার্বন, সোডিয়ামকে সংরক্ষণ বা প্রোটেক্ট করার জন্য, প্রিজার্ভ করার জন্য ওই কন্টেনারের মধ্যে রাখা। তো আই হোপ এত অবধি প্রত্যেকের ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই। যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি বলো। তো আমাদের এই সেশনটা আমরা এখানে কমপ্লিট করলাম। আবার একটা নতুন সেশন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডেফিনেটলি আসবো এবং দেখা হবে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন। থ্যাংক ইউ।